খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার সময়। শেখ হাসিনার নির্যাতনে খালেদা জিয়ার জীবন আজ চরম সংকটে, মন্তব্য তারেক রহমানের। পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা গুরুত্বপূর্ণ পদে বসেছেন, মানববন্ধনে অভিযোগ। এখনও নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি ইসি, সাইফুল হকের অভিযোগ। উত্তরাঞ্চলের মানুষদের বিদেশ পাঠাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নাটোরের গণভবন দীর্ঘদিন ধরে অবহেলিত, মন্তব্য শিল্প উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। রাতে খালেদা জিয়ার বিষয়ে এসব গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেল। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত দিলে এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসবে বলেও জানানো হয়েছে। কাতারের সহযোগিতায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপি নেতাদের সাথে সমন্বয় করে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। এতে পিছিয়েও যেতে পারে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া। এর আগে ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে দেখতে শুক্রবার যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতেই দেশে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরওয়ার, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন, আর এয়ার অ্যাম্বুলেন্স আসা সহ সার্বিক বিষয়ে সর্বশেষ খবর কি? এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে শুরু করি। আজকে যেটা গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছিলেন যে আজকে এয়ার অ্যাম্বুলেন্স আসবেন, সেটা তো আগেই আপনাদেরকে জানিয়েছি যে এয়ার অ্যাম্বুলেন্স আজকে আসছেন না, কারণ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া ফ্লাই করার মতো অবস্থায় যখন আসবেন, এখান থেকে ডাক্তাররা যখন বলবে তখনই এই এয়ার অ্যাম্বুলেন্স আসবে। যদিও এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে আনা হচ্ছে, এটা জর্জিয়ার একটি এয়ার অ্যাম্বুলেন্স, কিন্তু এটা পুরোটাই ব্যবস্থাপনায় আছে কাতার এমবেসি বাংলাদেশের, অর্থাৎ কাতার রাজকীয় বিমান সংস্থার মাধ্যমেই এই এয়ার অ্যাম্বুলেন্সটা আসছে। তো আমরা যতদূর জানতে পারছি যে এখান থেকে সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত আজকে যে আসবে না এটা তো নিশ্চিত, এখান থেকে সবুজ সংকেত পেলে হয়তোবা পরে 2-1 দিন পরে এটা আসবে। আর আপনি জানেন যে আজকে প্রতিদিনই আসলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বসেন, আজকেও রাতেও বসবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেই বিষয়গুলো পর্যালোচনা করবেন, সেগুলোর পর্যালোচনার আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়াকে কখন বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকবেন, তখন তারপরেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে। আর আমাদেরকে কাতার এমবেসির মাধ্যমেও জানা গেছে যে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে, এখান থেকে যখন সবুজ সংকেত পাওয়া যাবে তখনই আসলে সেখান থেকে আনা হবে, তারপর খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। আর শারীরিক অবস্থা আমরা ডাক্তারদের কাছ থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো কনক্রিট তথ্য পাইনি এবং ব্রিফিংও হয়নি, তো আমরা বলতে পারি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। কিছুক্ষণ পর হয়তো তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান আসবেন, আসার পর তারা আবার ডাক্তারদের সাথে বসবেন। বসার পরে আমরা কিছুক্ষণ আগে প্রেস উইং এর সদস্য কয়েকজন এসেছিলেন, তাকে আমরা বলেছিলাম যে উনি বলছে যে যদি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হয় অথবা রিপোর্টগুলো পর্যালোচনা করা হয়, তারপর হয়তো গণমাধ্যমে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করতে পারেন। এর বাইরে আসলে বলার মতো কোনো অগ্রগতি বা আমরা এখনো কিছু বলতে পারছি না, কারণ বারবারই বিএনপি থেকে আমাদেরকে অনুরোধ করা হচ্ছে যে ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্যের বাইরে অন্য কোনো বক্তব্য দিয়ে যেন আমরা কোনো তথ্য প্রদান না করি। আর এর বাইরে বিদেশ যাওয়া বা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো যেন রিজভি ভাইয়ের মাধ্যমে আমরা করি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু তারা কোনো কিছু বলেনি, আসলে আপনাদেরকে আমরা জানাতে পারছি না। তবে আমরা এতটুকু বলতে পারি যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে। সারোয়ার, বিএনপির পক্ষ থেকে যে ব্রিফিং হওয়ার কথা ছিল সেটা কখন হতে পারে বলে আপনার ধারণা, বা এরকম কোনো সম্ভাবনা সময় কি জানানো হয়েছে? বিএনপির পক্ষ থেকে একটা ব্রিফিং করার এইখানে প্রেস উইং এর সদস্য সাইদুল কবিরও আসছিলেন, তাকে আসলে গণমাধ্যম কর্মীরা ঘিরে ধরেছেন, কারণ সকাল থেকে আমাদের একই কথা বলতে হচ্ছে যে আমরা জানলে জানাবো। আবার তারাও আমাদেরকে রিকোয়েস্ট করছে ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া আমরা যেন কোন তথ্য গণমাধ্যমে না দিই। তো তাকে আমরা বলেছিলাম, সে বললো যে আমি ভিতরে যাচ্ছি, দেখি হয়তো বা বিকেলে একটা ব্রিফিং করা যায় কিনা ডাক্তার জাহিদ হোসেনকে কথা বলে। তবে আমরা অন্যান্য ডাক্তারদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে যেটা বুঝতে পারছি, আসলে
আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া, সেরকম বোর্ড বসে তারপর সিদ্ধান্ত ছাড়া আসলে ওনারা কিছু বলতে চান না। তো আমরা আশা করছি যে গণমাধ্যমের যে আগ্রহ বা দেশবাসীর যে আগ্রহ আছে সেটা নিরসনে হয়তো বিকালের দিকে একটা ব্রিফিং করলেও করতে পারেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে যাব সর্বশেষ খবরাখবর জানার জন্য। আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, অবিস্মরণীয় একটি দিন 6 ডিসেম্বর। 1990 সালে এ দিনে রক্তাক্ত পিচ্ছিল অবসান হয়েছিল স্বৈরশাসনের। এরশাদ 82 সালের 24 মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা জারি করেছিল অসাংবিধানিক শাসন। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারেক রহমান লেখেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন, গড়ে তোলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় 90-এর 6 ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে, সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংলাপ, আলাপ, আলোচনা সবসময়ই গণতন্ত্রের অংশ। আলোচনা সংলাপ চলতে হবে, নির্বাচন প্রক্রিয়া চলমান আছে। নির্বাচনের দিকে পুরো জাতি যাচ্ছে। বেগম জিয়া প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন হোক। নির্বাচন না হওয়ায় সবাই বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, এ নিয়ে গুঞ্জনের বিএনপির যে চিন্তা সেটা হচ্ছে ডায়ালগ, আলাপ, আলোচনা, এগুলো একটা রাজনীতির অংশ। সেটা নির্বাচন বলে না, সেটা সবসময় চলতে হতে পারে। কারণ আমাদের এই সংস্কৃতি তো বদলাতে হবে। কেউ কারোর সাথে কথা বলবে না, একে অপরকে শত্রু মনে করবে। এই রাজনীতি চললে তো বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। আমরা চাই বাংলাদেশের সংস্কৃতিতে একটা পরিবর্তন আসুক। না, নির্বাচন প্রক্রিয়া তো অব্যাহত আছে, নির্বাচন কমিশনও এগোচ্ছে, দলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে। তো বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছুটা তো ম্যাডামের অসুস্থতার কারণে একটা কঠিন সময় আমরা পার করছি মানসিকভাবে। এটা সারা দেশের মানুষই পার করছে। বিএনপি নেতা কর্মীদের হয়তো একটা আরো বেশি ভাবে এটার একটা সংখ্যার মধ্যে তো আছে স্বাভাবিকভাবে। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে অভিযোগ করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সে সময় গোয়েন্দা বিভাগের শীর্ষ পদাধিকারী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। তার নির্দেশে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় তিলে তিলে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আন্দোলনে যাবে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ। মানববন্ধনে বক্তারা আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসেছেন। অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা। ত্রয়োদশ নির্বাচন আয়োজনে কমিশন এখনও অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি অভিযোগ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। তিনি বলেন, বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশন ও এই সরকারকেই নিতে হবে। সাইফুল হক আরও অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রামে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। তিনি দেশের স্বার্থ রক্ষায় এরকম চুক্তি বাতিলের আহ্বান জানান। তিনি বক্তব্যের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি দাবি করেন, বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে সন্দেহ ও নানা অবিশ্বাস তৈরি হয়েছে। ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। নির্বাচন কেন্দ্র করে, আসন সমঝোতাকে কেন্দ্র করে আমরা দেখতে চাইব যে আজকে আমাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। আমি বিএনপি সহ
গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে যুগপৎ-ধারায় যারা যুক্ত ছিলেন সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্য আমি সেখানে আহ্বান জানাতে চাই। নীলফামারীতে চীনের উপহার হিসেবে 1000 শয্যার হাসপাতাল নির্মাণে কোনো সংশয় নেই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, প্রবাসী শ্রমিকের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে এগিয়ে নিতে দক্ষ জনবল তৈরি করতে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, দক্ষ শ্রমিক তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে। এ বিষয়ে বিভিন্ন বিদেশি সংস্থার সাথে কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়, জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যার, আমি আশা করি এই অঞ্চলের হেলথ সেবাতে এটা অনেকটা ভালো অবদান রাখবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে। আগে বিক্রি হবে দেশের চিনিকলের উৎপাদিত চিনি। সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, দেশে চিনিকলে উৎপাদিত যে চিনি জমা রয়েছে তা টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের পাশাপাশি আরও পণ্য উৎপাদন করতে হবে। উত্তরা গণভবন বিষয়ে উপদেষ্টা বলেন, রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় উত্তরা গণভবনে একটি করে সভা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন গণভবনটি অবহেলিত ছিল। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। চিনিতে লাভ খুব দ্রুত আসে না, এটা তো ব্রিটিশ আমলের চিনি কলগুলি, এবং আমাদের সারা দেশের যা চাহিদা তার একটা ছোট অংশ দেশীয়ভাবে আমরা শোধ করতে পারি, আমরা হ্যান্ডেল করতে পারি। তা আমাদের সক্ষমতাটা বাড়ানো, শুধুমাত্র চিনির উপরে না থেকে চিনির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যদি আমরা কিছু উৎপাদনমূলক কাজ হাতে নিতে পারি সেটাও চিন্তা করছি আমরা। চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে মুছা সওদাগরের বাড়িতে একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক চলছিল। এ সময় বাবু এবং একই বাড়ির জসিমের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জসিম চাকু নিয়ে বাবুর গলায় আঘাত করলে ঘটনাস্থলে বাবুর মৃত্যু হয়। ছুরিকাঘাতের সময় উপস্থিত বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু ও চাচাতো ভাই ইমন বাবুকে উদ্ধার করতে গেলে ঘাতক জসিম তাদেরকেও চাকু দিয়ে আঘাত করে। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার সময়। শেখ হাসিনা নির্যাতনে খালেদা জিয়ার জীবন আজ চরম সংকটে, মন্তব্য তারেক রহমানের। পরাজিত শক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা গুরুত্বপূর্ণ পদে বসেছেন, মানববন্ধনে অভিযোগ। এখনও নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি ইসি, সাইফুল হকের অভিযোগ। উত্তরাঞ্চলের মানুষদের বিদেশ পাঠাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নাটোরের গণভবন দীর্ঘদিন ধরে অবহেলিত, মন্তব্য শিল্প উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।